গল্প সফর। এখানে গল্প আপনার সফর সঙ্গী। আজ গল্প সফরে আপনার জন্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অলৌকিক গল্প, ছায়া ছবি অবলম্বনে ছায়ার মায়ায়। গল্প শুনতে শুনতে ভিডিওটিকে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গল্প সফর উইথ জ্যোতির্ময়। তাহলে চলুন আজকের গল্প সফর শুরু করা যাক। এক বন্ধুর মুখে এই গল্প শোনা। আমার বন্ধুটি অনেক দেশ বেরিয়েছেন। লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত। কলকাতাতেই থাকেন। যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় সারা রাত কেটে যায়। প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড় দুষ্কর। অনেক কষ্টে একজন হয়তো মেলে। অধিকাংশ লোকের সঙ্গে যে আমাদের আলাপ হয় সে সম্পূর্ণ মৌখিক। তাদের সঙ্গে হয়তো আমাদের ব্যক্তিগত অভ্যাসে, চরিত্রে, মতে, ধর্মবিশ্বাসে, বিদ্যায় যথেষ্ট তফাৎ। কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয়, দুবেলা দেখা হয়, দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয়, কৌটোয় পানের খিলির বিনিময়ও হয়তো হয়, কিন্তু ওই পর্যন্তই। মন সায় দিয়ে বলে না যে তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি। কোনো নিরালা বাদলার দিনে অফিসের হরিপদদার সঙ্গ খুব কাম্য বলে মনে হবে না। আমার বন্ধুর নাম থাকবে, নামের দরকারই বাকি। আবার লোক তাকে বিরক্ত করবে। কৌতূহলী লোকের সংখ্যা সর্বত্রই বেশি। কোনো কাজ নেই, গিয়ে আনন্দ করবে আর বকবক বকাবে। তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী। হাতে পয়সা এবং কলকাতায় বাড়ি দুই আছে। বাড়ির গ্যারেজে গাড়ি থাকবার অন্য কোথাও বাধা ছিল না। কিন্তু আমার বন্ধু আড়ম্বর ও বিলাসিতা দুই পছন্দ করেন না। ভূমিকা এই পর্যন্তই। সেদিন খুব বর্ষার দিন। একা বাড়ি বসে বসে ভালো লাগলো না। একখানা ট্রেন ধরে কলকাতায় পৌঁছলাম। ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ। বাস কখনো দু একটা চলছে। জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। বন্ধু তো আমায় দেখে অত্যন্ত খুশি হলেন বলাই বাহুল্য। তখনই গরম গরম চা ও খাবারের ব্যবস্থা হলো। পরস্পরের কুশল জিজ্ঞাসার ভদ্রতাও বাদ গেল না। তার বৈঠকখানার গদি আটা আরাম কেদারায় ততক্ষণে বেশ হাত পা এড়িয়ে বসে পড়েছি। সন্ধ্যার পরে আবার সজোরে বৃষ্টি নাম। বেশি ঠান্ডা বোধ হওয়াতে পাখা বন্ধ করতে হলো। বন্ধুর আতিথেয়তা আমার সুপরিচিত। তিনি বললেন, ঘরে স্টোভ আছে, চলুন দোতলার ঘরে। এই বৃষ্টিতে আর কেউ আসবে না। খিচুড়ি চড়িয়ে দিই, ডিম আছে, আলু আছে। বাহ, চমৎকার তো। মাছ দেখতে পাঠাবো নাকি রঘুয়াকে? না না, কোনো দরকার নেই, আমাদের ওতেই হয়ে যাবে। চলুন ওপরের ঘরে, রাতে এখানে খাবেন এবং থাকবেন। না না, নইলে আর যাচ্ছি আমি কোথায়? যেতে চাইলেও যেতে দেওয়া হবে না। ওপরে বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি। দেওয়ালের গায়ে সারি দেওয়া কাঁচের আলমারি, সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের বইয়ে ভর্তি। দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং, প্রতিকৃতি নয়, সবই ল্যান্ডস্কেপ। ভালো চিত্রকরের হিমালয় অঞ্চলের দৃশ্য। আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন। হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তাঁর নখদর্পণে। অনেক দিন রাত্রে হিমালয় ভ্রমণের নানা মনোরম গল্পে রাত্রি কখন কেটে গিয়েছে টেরই পাইনি। ওপরের ঘরে যখন গিয়ে বসলুম তখন টেবিলের ওপর একখানা ছবিওয়ালা বই খোলা পড়ে আছে। বন্ধু হাতে নিয়ে বললেন, এখানা দেখেছেন? হিমালয়ান জার্নাল, সোয়েন হেরিংয়ের ভ্রমণ বৃত্তান্ত বেরিয়েছে। কোথাকার? কাশ্মীর।
এমন শৌখিন স্থানে সোয়েন হেডিং বেড়াতেন বলে তো জানতাম না। কোথায় তাকলা মাকান, কোথায় কারাকোরাম, এসব দূর দুর্গম স্থান ছাড়া তো তিনি... না না, চমৎকার দৃশ্যের বর্ণনা করেছেন এ লেখায়, দেখুন। দেখবার চোখ ছিল কিন্তু ভদ্রলোকের, যা সকলের থাকে না। 100 বার সত্যি। তারপর আমাদের গল্প আরম্ভ হলো প্রধানত কাশ্মীর নিয়েই। কাশ্মীর আমার বন্ধুটির জীবনের একটি তীর্থক্ষেত্র। অনেকবার তিনি ক্লান্ত নাগরিকের মন ও চক্ষুকে বিশ্রাম দেওয়ার জন্যে দেশ বিদেশের ভ্রমণ করতেন আমি জানি। কাশ্মীরেও গিয়েছেন অনেকবার। কাশ্মীরের কথায় সাধারণত তিনি পঞ্চমুখ হয়ে পড়েন। এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে তিনি কথা পাড়লেন। সেটা হলো তার একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা। সেটা কাশ্মীরের পথেই ঘটেছিল। বন্ধু বললেন, সেবার পুজোর পরে আমার বাল্য সুহৃদ রতিকান্ত মৈত্রর সঙ্গে পরামর্শ করে তারই গাড়িতে দুজনে কাশ্মীর যাত্রা করা গেল। রতিকান্ত প্রতি বছর নিজের গাড়ি নিয়েই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরে কোথাও না কোথাও যাবে। এবার আমারই কথায় সে কাশ্মীর রওনা হলো। পথের আনন্দ ও কষ্ট ভোগ করতে করতে আমরা দিল্লিতে গিয়ে পৌঁছলাম। সেখানে দিন 2 বিশ্রাম করে আমরা আবার গাড়ি ছাড়লাম। বাকি পথটুকু বেশ কাটল। সে বর্ণনা বিস্তৃতভাবে করবার কোনো আবশ্যক দেখি না। কোহালায় পৌঁছলাম দিল্লি থেকে রওনা হওয়ার 3 দিন পরে সন্ধ্যার দিকে। গাড়ি থামিয়ে কোহালার বাজারে একটি চায়ের দোকানে চা পান করতে বসলাম দুজনে। গাড়িতে রইল ক্লিনার রামদিন আর ভৃত্য নাথুবাগ। এই শেষের ব্যক্তির নামটি অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষে ওর বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলার তমলুক মহকুমায়, এবং সে বাংলা ছাড়া অন্য কোনো প্রদেশের ভাষা জানে না। চা পানের সময় দোকানদারকে আমাদের রাত্রির জন্য একটু বিশ্রাম স্থানের সন্ধান দিতে বললাম। সে 2-1টা সন্ধান দিল। বড় পরিশ্রান্ত ছিলাম সেদিন। রাত্রিটাতে একটু ভালো করে ঘুমের দরকার। নাথুকে গাড়িতে বসিয়ে রেখে, কারণ তার দ্বারা এ বিষয়ে কোনো সাহায্যই পাওয়া সম্ভব নয়, রামদিন ক্লিনারকে নিয়ে আমরা বাসার সন্ধানে বের হলাম। রতিকান্ত বলল, গাড়ির একটা আস্তানাও তো খুঁজতে হবে। আমি বললাম, হ্যাঁ, খুঁজে পেলে ভালো হয়, বাইরে বেজায় ঠান্ডা। নাথু তো শীতে জমে যাবে গাড়িতে বাইরে থাকলে। রামদিন বরং পারে। রামদিন বলল, हमारा वास्ते कोई परवाह नहीं हुजूर। কিন্তু বাসা কোথাও পাওয়া গেল না। কোহালা বড় জায়গা নয়। বাজারের সরাইগুলো পাঞ্জাবি ড্রাইভারের ভিড়ে পরিপূর্ণ। একখানা দোকানের পেছন দিকে একটা ঘর আছে বটে, দোকানদার দেখালো, কিন্তু সে ঘর এত অপরিষ্কার, আলো বাতাসহীন, সে ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব। তাছাড়া সে ঘরে বিশ্রাম করতে গেলে গাড়ি বাইরে পড়ে থাকবে। রামদিন মুখে বলেছে বলেই যে তাকে এই হিমের রাত্রে বাইরে শুইয়ে তো আর রাখা যায় না। রতিকান্ত বলল, এখন উপায়? আমি এর আর কি উপায় বলবো বলো। পরামর্শ করা গেল সেই চায়ের দোকানির কাছে আবার যেতে হবে। তাকে গিয়ে এমনভাবে ধরা হলো যেন এই পার্বত্য দেশে সেই আমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক। তারই মুখ চেয়ে আমরা যেন বাড়ি থেকে এই 2000 মাইল রাস্তা অতিক্রম করে এসেছি। দোকানদার লোকটা ভালো। সে বলে দিল, বাজারের পেছন দিয়ে যে পথটা ছোট্ট পাহাড়টাকে ডিঙিয়ে চলে গেল, ওরই ওপারে এক বৃদ্ধ জাঠের বাড়ি। সে বাড়িতে অনেক সময় লোকজনদেরকে আশ্রয় দেয়। আমরা দুজনে দোকানদারের কথা মতো সেখানে গিয়ে হাজির হলাম। বাড়িখানা কাঠের দোতলা। দেখে মনে হয় একসময় বাড়ির মালিকের অবস্থা ভালোই ছিল। আমাদের ডাকাডাকিতে একজন বৃদ্ধ দাড়িওয়ালা লম্বা সুপুরুষ ব্যক্তি দরজা খুলে রুক্ষ স্বরে আমাদের জিজ্ঞাসা করল,
किस लिए हल्ला मचाते हो? कौन है तुम लोग? আমরা বিনীতভাবে আমাদের আসবার কারণ ব্যক্ত করলাম। আমরা নিরীহ পথিক, কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয়। বৃদ্ধ বলল, কোথা থেকে আসছো তোমরা? আমরা বললাম, কলকাতা থেকে। ঘর ভাড়া আমি দিই না। মেহেরবানি করে একটু জায়গা দিতেই হবে। কে বললে এখানে জায়গা আছে? বাজারে শুনলাম। আমি ঘর ভাড়া দিই না। ভাড়া না দেন একটু আশ্রয় তো দিন। বৃদ্ধ একটুখানি কি ভেবে যেন বলল, কজন লোক? আগে আমরা 4 জন, তবে একজন মোটরে শুয়ে থাকবে বাজারে। একখানা ঘরের বেশি দিতে পারবো না। আগে তাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম লোকটি আমাদের নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো। বাড়িতে কোনো স্ত্রী লোক আছে বলে আমাদের মনে হলো না। সিঁড়ির বাম দিকের কোণের ঘরে সে আমাদের নিয়ে গিয়ে বলল, এই ঘরটা আমি দিতে পারি, আর ঘর নেই। কার্পেটটা পেতে নেবেন, বাইরের টবে জল আছে। গরম জল আমি দিতে পারবো না, কিন্তু বলে এই লোকটা চুপ করে গেল। আমাদের ভয় হলো পাছে সে আবার মত বদলায়। আমরা দুজনেই জোর করে বললাম, আপনার খুব মেহেরবানি, আপনার খুব মেহেরবানি, চমৎকার ঘরটি। তা তোমাদের জিনিসপত্র কোথায়? এই গাড়িতেই আছে, আরও 2 জন লোক গাড়িতে আছে, তাদের একজনকে নিয়ে আসি। কি খাবেন রাত্রে? এখানে খাওয়ার ব্যবস্থা হবে না। না না, কোনো দরকার নেই, আমরা দোকান থেকে আনিয়ে নেব। চলুন আমরাও নিচে যাই, বাজারেই যাব। আধ ঘন্টা পরে আমরা আবার এসে বিছানাপত্র পেতে নিলাম। রামদিন গাড়িতেই রইল। রতিকান্ত অত্যন্ত ক্লান্ত ছিল। তারই অনুরোধে আমি আলো নিভিয়ে দিয়ে ওর শোয়ার ব্যবস্থা করে দিলাম। তারপর আমি নিজে এসে বারান্দায় দাঁড়ালাম। বাজারের রাস্তা সামনে ছোট পাহাড়ের মাথা ডিঙিয়ে যে উপত্যকায় নেমে গেছে, তারই এপারে এই ছোট্ট দোতলা কাঠের বাড়িটি। অল্প অল্প জ্যোৎস্না উঠেছে। সামনের নিম্নভূমি অর্থাৎ উপত্যকায় বেঁটে ওক, চেনার আর সরল গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্না যে কি অপূর্ব শোভা। বাতাস বেশ শীতল। আমার যেন চোখে ঘুমই আসছে না। এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুটিরখানি সারা রাত্রি জেগে ভোগ করি, এই যেন আমার মনের গূঢ় বাণী। কিন্তু শরীর মানল না। পথক্লান্ত দেহ এলিয়ে পড়তে চাইছিল বিছানায়। অগত্যা শয্যা আশ্রয় করা ছাড়া গত্যন্তর রইল না। সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে আমার ঘুমটা ভেঙে গেল। আমি জেগে উঠে বিছানার ওপরে বসলাম। কি একটা শব্দ যেন আমি ঘুমের ঘরে শুনেছি, তাতেই আমার ঘুমটা ভেঙেছে। শব্দটা তখনও হচ্ছে। আমি বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাইরে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার চোখ পড়ল নিচের উপত্যকার বনভূমির দিকে। এমন একটি দৃশ্য আমার চোখে পড়ল যাতে আমি পাথরের পুতুলের মতো যেন আড়ষ্ট হয়ে গেলাম। চাঁদ হেলে পড়েছে পশ্চিম আকাশে। তারই সুস্পষ্ট আলোতে দেখলাম একটি নারী মূর্তি আমার সামনের কি একটা বড় গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে। ভালো করে চেয়ে দেখলাম, হ্যাঁ, নারী বটে, সুন্দরী নারী, 22-23-এর মধ্যে বয়স। কিন্তু মেয়েটির দোল খাওয়ার স্থান, বিশেষ করে সময়, আমার কাছে বড় আশ্চর্য বলে মনে হলো। কাশ্মীরের দিকে কখনো আসিনি। এখানকার মেয়েরা এই হিমবর্ষী রাত্রের শেষ প্রহরে বনে এমনভাবে দোলনা টাঙিয়ে দোল খায় নাকি? দৃশ্যটা যদি
শুধু সুন্দর হতো, সুন্দর সন্দেহ নেই, কিন্তু তাহলে আমি এমন অস্বস্তি বোধ করব কেন? আমার যেন মনে হলো এই দৃশ্যের মধ্যে একটা জিনিস আছে যা অশিব, যা নিয়মের বিপরীত, যা অমানুষী। তাড়াতাড়ি রতিকান্তকে ডাকলুম। রতিকান্ত, রতিকান্ত, ওঠো ওঠো, রতিকান্ত। সেও যখন বাইরে এলো তখনও মেয়েটি দোল খাচ্ছে। রতিকান্তকে বললাম, ও কে ভাই? সে অবাক হয়ে গিয়েছে, চোখ রগড়ে বললে, তাই তো, কে? এই এখানকার মেয়েরা এরকম করে নাকি? আমি জানবো কিরকম করে? আমি কি জানি নাকি? হঠাৎ রতিকান্ত বলে উঠল, ও কি, এই এই দেখো দেখো, দোলনায় দড়ি কই? গাছে টাঙিয়েছে কি দিয়ে? ভালো করে চেয়ে দেখলাম, সত্যি তো, দোলনার দড়ি অস্পষ্ট এত যে চন্দ্রালোকে দেখাই যাচ্ছে না। সরু তার হলেও তো দেখা যাবে এ আলোতে, কিন্তু তার বা দড়ি কিছুই নেই, শূন্যে দুলছে দোলনা। আরো একটা ব্যাপার যা এতক্ষণ পরে লক্ষ্য করলাম, আমাদের থেকে অল্প দূরেই গাছটার তলায় এ ব্যাপার ঘটছে, অথচ কোন রকম শব্দ আমাদের কানে আসছে না। সব শুদ্ধ মিলিয়ে যেন একটা ছবি। রতিকান্ত বলল, ভাই, এ ভাই, এই বাড়িওয়ালাকে ডাকবো? আমি বললাম, ডাকো। এই আবার এরই যদি কেউ হয় তাহলে তো বেজায় চটে যাবে। তুমি ডাকো না, যা হয় হবে। কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়েই পড়েছিলাম। দুজনে বোধ হয় কয়েক সেকেন্ড। পরক্ষণেই সামনের দিকে চেয়ে দেখি, কোথায় সেই দোদুল্যমান তরুণী নারী মূর্তি? কিছুই নেই সে গাছের তলায়। ওই তো সেই বাঁধা ডালটা, জ্যোৎস্নায় স্পষ্ট হয়ে ফুটে উঠছে গাছটার শুভ্র কাণ্ড। পাশের বেঁটে ওক গাছটা তেমনই দেখা যাচ্ছে, কিন্তু কেউ কোথাও নেই। গাছের তলা একদম ফাঁকা। রতিকান্ত বলল, ও কি, ও কি, এ কোথায় গেল? এই আমি বললাম, তাই তো, এই আশেপাশে তো কেউ নেই। কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে না। আমাদের দুজনের চোখ এড়িয়ে এই জ্যোৎস্নালোকিত উপত্যকা থেকে পালানো এত সহজ নয়। যাবার আর কোনো রাস্তাও নেই, বাজারে যাওয়ার ওই সঙ্গে পায়ে চলার পথ ছাড়া। পেছনে তো উঁচু পাহাড়, বনের নিচে আগাছার জঙ্গল নেই, বেশ পরিষ্কার তলা দেখা যাচ্ছে জ্যোৎস্নায়। সম্ভব নয়, কোথাও লুকোনো বা পালানো আমাদের চোখ এড়িয়ে এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। রতিকান্ত বলল, ব্যাপার কি? তা তো আমিও ভাবছি। এ দেখছি একেবারে ম্যাজিক। সেই রকমই মনে হচ্ছে হে। এই কি করা যায় বলো তো এখন? শোয়ার ঘুমানো ছাড়া আর কি করব বলো? রাত বড় বেশি ছিল না। ঘণ্টাখানেক ঘুমিয়ে উঠে রতিকান্ত আর আমি দেখি নাথুর তখনও নাক ডাকছে। ওকে উঠিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে বারান্দায় দাঁড়ালাম। ওই সেই গাছটা, ওই সেই বাঁকা ডালটা। সত্যি সত্যি কাল শেষ রাতের দিকে আমরা দুজনে ওই বারান্দায় দাঁড়িয়ে সেই অদ্ভুত দৃশ্যটি দেখেছি। কিন্তু আমাদের নিজেদের কাছেই মনে হচ্ছে ওটা যেন আসলে ঘটেইনি। হয়তো রাত্রির স্বপ্ন। স্বপ্ন কি জানি। দাড়িওয়ালা বৃদ্ধের কাছে বিদায় নিয়ে আমরা গাড়ির পাশে এসে দাঁড়ালাম। আমাদের দোকানি বন্ধু চেরা সরল কাঠের ডাল উনুনে দিয়ে
আগুন জ্বালাবার চেষ্টা করছে। আমাদের দেখে বললে, কি জব্বর ঘুম হয়েছিল? হ্যাঁ, ওই আর কি। কোনো বিপদ আপদ ঘটেনি তো? আমি যেন দোকানির কথার সুরে ও দৃষ্টিতে একটা প্রচ্ছন্ন প্রশ্ন লক্ষ্য করলাম। আমরা চা দিতে বলে ওর দোকানের সামনে জাঁকিয়ে বসে রাতের ঘটনা সবিস্তারে ওকে বর্ণনা করলাম। দোকানি ঘাড় নেড়ে হেসে বলল, জানি বাবুজি, এই জন্যেই ও বাড়ির সন্ধান আপনাদের দিতে ইতস্তত করছিলাম। ওই বনে জ্যোৎস্না রাতে কত লোক ওই মেয়েটিকে তুলতে দেখেছে। ও মানুষ নয়, জিন, আফরিট, হুরি। এই বলে দু হাত নেড়ে যেন সব জিনিসটাকেই ঝেড়ে ফেলে দিয়ে এসে বলল, আপনারা আজই গোহালা ছেড়ে চলে যান। আমি জানি যারা ওই খুবসুরত জিন হুরির মুহে পড়ে এই কাঠের ঘর ছেড়ে দিয়ে তারা যেতে পারে না। এই ঘরে ভাড়া দিয়ে দিনের পর দিন তারা থেকে গিয়েছে। শেষকালে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। একবার একটা আত্মহত্যাও ঘটেছিল। বেশি দিন থাকলেই বিপদে পড়ে যাবেন। বাড়িওয়ালা বুড়ো ওই জন্যেই আজকাল বাড়ি ভাড়া আর দিতে চায় না। আমরা বললাম, তোমরা তো স্থানীয় লোক, তা তোমরা কি দেখতে পাও? রোজ কি জিন আফরিটদের নজরে পড়ে? 2 মাস হয়তো কোনো কিছুই নয়, একদিন হয়ে গেল। কানুন কিছু নেই, তবে কানুনের মধ্যে এই যে চাঁদনি রাত হওয়া চাই আর রাতের শেষ প্রহর হওয়া চাই। এখানকার লোকেরা সাত জ্বালার পর ও পথে বড় একটা যাতায়াত করে না। হ্যাঁ, 1 রুপয়া 7.5 আনা হুজুর। আদাব হুজুর। আজকের মতো গল্প সফর এই পর্যন্তই। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে আসবো আমি। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন এবং অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন গল্প সফর উইথ জ্যোতির্ময়, যেখানে গল্প আপনার সফর সঙ্গী।